আজকে আমাদের আলোচ্য বিষয় টি.এস. এলিয়টকে নিয়ে, তার যে থিওরি ইম্পার্সোনাল থিওরি সেই বিষয় নিয়ে, রোল অফ ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকে নিয়ে, হিস্ট্রিক্যাল সেন্সকে নিয়ে, মেন আইডিয়াস নিয়ে। তাহলে টি.এস. এলিয়ট বর্ন ইন 1888 অর্থাৎ 1888 ইজ ওয়েল নন পোয়েট। তিনি বিখ্যাত কবি, পরিচিত কবি ইন দ্য 20th century। হিজ পোয়েট্রি শোজ, তার যে কবিতা দেখিয়েছে কি মডার্নিস্ট থিম in the vein of deep dedication with the past। অবশ্যই তার কবিতার মধ্যে মডার্নিস্ট বিষয় আছে, আধুনিকত্ব ছিল, তার সঙ্গে সঙ্গে ডিপ ডেডিকেশন উইথ দ্য পাস্ট, অতীতের সঙ্গে কিন্তু একটা রিলেশন রেখেছিলেন তিনি, অ্যান্ড দ্য স্টাডি অফ হিউম্যান কনসাসনেস। এবং তার কবিতার মধ্যে দ্য স্টাডি অফ হিউম্যান কনসাসনেস, মানুষের যে সচেতনতা, সেটা তিনি রেখেছেন। এলিয়টস পোয়েম দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক, এই যে কবিতাটি ইন্ট্রোডিউসড এ নিউ স্টাইল অফ রাইটিং, নতুন ধরনের লেখা, রিফ্লেক্টিং ডেসপেয়ার, একটা হতাশা দেখানো হয়েছে, ইন চেঞ্জিং সোসাইটি, সমাজ পরিবর্তনের সাথে সাথে। কবিতা দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক নিউ স্টাইল অফ রাইটিং এর মধ্যে ছিল, এবং সমাজ পরিবর্তনের একটা বিষয় এর মধ্যে আছে। তার কবিতা দ্য ওয়েস্টল্যান্ড ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়ার্কস অফ মডার্নিস্ট পোয়েট্রি। মডার্নিস্ট কবিতার মধ্যে একটা বিশেষ কবিতা, যথেষ্ট অর্থবহ, ডিপ থট যার মধ্যে রয়েছে, দ্য ওয়েস্টল্যান্ড। সঙ্গে সঙ্গে মডার্নিস্ট পোয়েট্রির যে গুচ্ছ, যে সম্ভার, তার মধ্যে দ্য ওয়েস্টল্যান্ড একটি। এলিয়ট ওয়াজ ডিপলি কনসার্নড উইথ দ্য রোল অফ ট্রেডিশন ইন লিটারেচার। সাহিত্যের ক্ষেত্রে কোনো লেখক বা কবি লিখবেন, সেটা তার পরম্পরার সাথে, অতীতের সাথে একটা সাদৃশ্য রেখে লিখবেন, এটাই ছিল তার ধারণা। ইন হিজ এসে ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, যেটা লেখা হয়েছিল 1919-এ, সেখানে তিনি যুক্তি দেখিয়েছেন এ পোয়েট অর এ রাইটার্স ডিউটি, একজন কবি বা লেখকের দায়িত্ব হবে is to engage with the literary tradition, সাহিত্যের যে পরম্পরা চলছে, অর্থাৎ অতীতে যারা লিখে এসেছেন, তাদের সাথে একটা যোগ সাদৃশ্য থাকবে, একবারে কাট করে নয়। যদিও তিনি মডার্নিস্ট পোয়েট্রি লিখতেন। এভাবেই দ্য ওয়ার্ক অফ আর্ট, তার যে ওয়ার্ক অফ আর্ট গেইনস, লাভ করেছে, অ্যান্ড মেক্স রিলেশনশিপ টু দ্য পাস্ট, অতীতের সাথে সম্পর্ক রেখেই তার ওয়ার্ক অফ আর্ট অর্থাৎ কবিতা লেখালেখি চলেছে। টি.এস. এলিয়টস ইউজ অফ মিথিক মেথড ডেভেলপস ফ্রম দ্য ওয়ার্ক অফ জেমস জয়েস অ্যান্ড আদার্স। জেমস জয়েস এবং অন্যদের থেকে অনুপ্রেরণা পেয়ে এই মিথিক মেথডটাকে তিনি ব্যবহার করেছেন। মিথ অফার্স হিউজ টু মডার্ন লাইফ, তিনি বলেছেন যে মিথ ব্যাপারটা, এটা মডার্ন লাইফেও যথেষ্ট প্রভাব থাকে, এটা তিনি বিশ্বাস করতেন। দিস আইডিয়া অফ মিথ শোজ দ্য টাইমলেসনেস, অসীম সময়ের কথা বলে, ইউনিভার্সালিটির কথা বলে, সার্বজনীন বিষয়ের কথা বলে, হুইচ ক্যান গিভ ফ্রেমওয়ার্ক
for complexity of modern existence. আজকের দিনের যে লেখালেখি এর যে কমপ্লেক্সিটিটা রয়েছে, তার যে ফ্রেমওয়ার্ক, সেটা কিন্তু এই মিথিক মেথড ধরেই এসেছে। এলিয়টস পার্সোনাল লাইফ ইনফ্লুয়েসড হিজ ওয়ার্ক। তার ব্যক্তিগত জীবন স্বাভাবিকভাবেই প্রতিফলিত হয়েছে তার কাজের মাধ্যমে। হিজ কনভার্সন টু অ্যাংলিকানিজম হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট অফ হিজ রাইটিংস। তিনি, আমরা জানি যে খ্রিস্টান ধর্মের যে একটা পার্ট রয়েছে, তিনি সেখানে তার ধর্ম পরিবর্তন করেন এবং সেই বিষয়টা অ্যাংলিকানিজম, এই বিষয়টা ডিপ ইম্প্যাক্ট রয়েছে অন হিজ রাইটিং, তার লেখার মধ্যে। হিজ স্পিরিচুয়াল জার্নি অ্যান্ড দ্য ক্রাইসিস অফ মডার্নিটি provided a rich setting for the meditative and religious theme. তিনি লেখালেখির মধ্যে যে রিলিজিয়াস বিষয় লিখতেন এবং সেটা মডার্নিটির সাথে জুড়ে লিখতেন, এবং মডার্নিটির মধ্যে তার যে ক্রাইসিস রয়েছে এইসব বিষয়টা, অর্থাৎ স্পিরিচুয়াল জার্নি যে গভীর বিষয়টা, এটা তার এই ধর্ম পরিবর্তনের যে প্রভাবটা তার লেখালেখির মধ্যে এসেছে। রিলিজিয়ান, particularly Christianity, played a significant role in his works. তার লেখালেখির মধ্যে সে প্রভাবটা দেখা গেছে। His poetry reflects a deep spiritual crisis. তার কবিতার মধ্যে দেখা গেছে, and search for রিডেমশন, একটা মুক্তি, অর্থাৎ স্পিরিচুয়াল লাইফের যে চিন্তা ভাবনা, তার মডার্ন কবিতার মধ্যেও তার প্রভাব রয়েছে। এলিয়ট বিলিভ দ্যাট মডার্নিটি হ্যাড লস্ট ইটস স্পিরিচুয়াল ফাউন্ডেশন। কেন? কারণ এলিয়ট বিশ্বাস করতেন যে মডার্নিটি হ্যাড লস্ট, হারিয়ে ফেলেছে ইটস স্পিরিচুয়াল ফাউন্ডেশন। স্পিরিচুয়াল ওয়ে, যেটা আধ্যাত্মিক যে পথ বা যে গভীরতা, স্পিরিচুয়াল ফাউন্ডেশন, সেই বিষয়টা, স্পিরিচুয়াল ফাউন্ডেশন, আধ্যাত্মিক ভিত্তি, এই ভিত্তিটা আধুনিক যুগে হারিয়ে গেছে। তাই তিনি সেটাকে যাতে পুনর্জীবিত করা যায় তার প্রয়াস করেছেন তার লেখালেখির মধ্য দিয়ে। He wished to bring together the lost with a sense of religious faith. তিনি একসঙ্গে করতে চেয়েছেন, he wished to bring together the lost with a sense of religious faith. মানুষের যে ধর্মীয় বিশ্বাস, স্পিরিচুয়াল চিন্তা ভাবনা, স্পিরিচুয়াল থট, এটা যে অনেক দূরে সরে গেছে, তার লেখালেখির মধ্যে তিনি সেটাকে নিয়ে এসেছেন। টি.এস. এলিয়টস যে প্লেস, যে নাটকগুলো, যেমন মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, দ্য ককটেল পার্টি, শো দ্য থিমস অফ হিউম্যান কনফ্লিক্ট। হিউম্যান কনফ্লিক্ট দেখানো হয়েছে, মরালিটি দেখানো হয়েছে, স্পিরিচুয়ালিটি দেখানো হয়েছে। এইসব নাটকের মধ্যেও, কবিতায় তো দেখানো হয়েছে, নাটকের মধ্যেও মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, দ্য ককটেল পার্টি ইত্যাদি। সাথে সাথে হিজ এসেস অন লিটারেচার প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন মডার্ন লিটারারি থিওরি। তিনি যে প্রবন্ধ, যে এসে লিখেছেন, তারও যথেষ্ট গুরুত্ব রয়েছে মডার্ন লিটারারি থিওরিতে। ইলিয়টস ইনোভেটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, তিনি নতুনত্ব হিসাবে তিনি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। কমপ্লেক্সিটিস অফ মডার্ন লাইফ, আধুনিক জগতের যে কমপ্লেক্সিটি, জটিলতা, সেটা তিনি প্রকাশ করেছেন। ইম্পর্টেন্স অফ ট্রেডিশন, পরম্পরা, অতীতের বিষয়ে যে আজকের দিনে লেখার মধ্যেও তার গুরুত্ব রয়েছে, সে বিষয় দেখিয়েছেন। স্পিরিচুয়ালিটি বিষয়টাকে
তিনি পুনর্জীবিত করছে, অর্থাৎ স্পিরিচুয়ালিটির সঙ্গে আধুনিক জগৎটা যেন দূরে চলে না যায়, রিলেটেড থাকে, সেটা তিনি তার লেখালেখির মধ্যে দেখিয়েছেন। অর্থাৎ এই সমস্ত বিষয়, ইম্পর্টেন্স অফ ট্রেডিশন, স্পিরিচুয়ালিটি, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইনোভেটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ আর গোয়িং টু ফলো ইন দ্য প্রেজেন্ট ডেজ। হিজ ইম্পার্সোনাল থিওরি অফ পোয়েট্রি, এর মধ্যে দেখানো হয়েছে হিজ ভিউজ অন পোয়েট্রি, ক্রিয়েটিভিটি অ্যান্ড দ্য রোল অফ এ পোয়েট। এই যে ইম্পার্সোনাল থিওরি অফ পোয়েট্রি, এর মধ্যে তিনি দেখিয়েছেন হিজ ভিউজ অন পোয়েট্রি, পোয়েট্রি সম্পর্কে তার অভিমত, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা বিষয়টা কি সেটা, রোল অফ এ পোয়েট, একজন কবির যে কি ভূমিকা রয়েছে সেটা তিনি দেখিয়েছেন তার এই প্রবন্ধের মধ্যে। ইলিয়টস যে ইম্পার্সোনাল থিওরি, এটা দেখায় কি দেখায়, এ পোয়েট শুড মেক ডিস্টেন্স ফ্রম পার্সোনাল ইমোশন। কোনো একজন কবির পার্সোনাল ইমোশন, ব্যক্তিগত যে আবেগ, অর্থাৎ সাবজেক্টিভ এক্সপ্রেশন ইন দ্য প্রসেস অফ ক্রিয়েটিং পোয়েট্রি অফ আর্ট, এটা থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত আবেগ, পার্সোনাল ইমোশন, সেটা কবিতার মধ্যে লিখব, আর কবিতার মধ্যে সাবজেক্টটাই আমি থাকব, আমিত্ব থাকবে, এমন বিষয় নয়। তিনি তার ইম্পার্সোনাল থিওরিতে বলেছেন, অর্থাৎ ইম্পার্সোনাল হতে হবে কোনো কবিকে, নিজের কথা বলবো, নিজের আবেগের কথা বলবো, এমন বিষয় নয়। According to him, poetry is not a direct reflection of the poet's individual feelings. আমি কবিতা লিখছি, আমার যে ব্যক্তিগত অনুভব এটাই শুধু থাকবে, এটাই কবিতার বিষয়, তেমনটি চলবে না, ইম্পার্সোনাল হতে হবে। But the poet's intellectual and emotional engagement with tradition of literature, সাহিত্যের যে পরম্পরা রয়েছে, অতীত যে সূত্র রয়েছে, তার সাথে যোগ সূত্র থাকতে হবে। কিন্তু তাই বলে ব্যক্তিগত যে ফিলিং, পার্সোনাল যে ইমোশন, সাবজেক্টিভ এক্সপ্রেশন, এসব চলবে না, ডাইরেক্টলি চলবে না। অর্থাৎ পোয়েটস পার্সোনালিটি শুড নট ডমিনেট দ্য পোয়েম ডাইরেক্টলি, সরাসরি ডাইরেক্টলি তার ব্যক্তিগত কথা কবিতার মধ্যে লেখা হবে। অবশ্যই ব্যক্তির কথা থাকবে, সেটা ইনডাইরেক্টলি থাকবে, আর লেখার বিষয়টা সার্বজনীন হবে, পার্সোনাল বিষয় কেন হবে। এ পোয়েম এক্সপ্রেসেস দ্য অ্যাবিলিটি ইউনিভার্সাল ট্রুথ, এবং টি.এস. এলিয়ট বলছেন তার এই এসেতে যে এ পোয়েম, একটা কবিতা প্রকাশ করবে দ্য অ্যাবিলিটি ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন যেটা সত্য সেটাকেই প্রকাশ করবে, ব্যক্তিগত কিছু বিষয় নয়। ইন হিজ থিওরি এ পোয়েট ফলোজ ইম্পার্সোনাল ট্রেডিশন অফ লিটারেচার, বলাই হলো ইম্পার্সোনাল, ব্যক্তিগত, নট অনলি এক্সপ্রেস হিজ হার পার্সোনাল ফিলিংস অর বিলিভ, কবি নিজে যা বিশ্বাস করে, নিজের যা ফিলিংস সেটা প্রকাশ হবে, তাহলেই কবিতা হবে না। হি আর শি ইউজেস হিজ হার কালেকটিভ উইজডম, অবশ্যই নিজের যে অভিজ্ঞতা আছে, কালেকটিভ যে উইজডম রয়েছে সেটা থাকবে, কিন্তু তাই বলে নিজের ব্যক্তিগত কথাটা নয়। অ্যাকর্ডিং টু হিম এ পোয়েট মাস্ট বি অ্যাওয়ার, একজন কবি অবশ্যই সতর্ক থাকবেন অফ দ্য হেরিটেজ অ্যান্ড ট্রেডিশন, কোন পরম্পরায়, সাহিত্যের কোন পরম্পরায় লেখা হচ্ছে তার সাথে যোগসূত্র থাকবে। এ কি পার্ট অফ এলিয়টস ইম্পার্সোনাল থিওরি ইজ দ্য কনসেপ্ট অফ দ্য অবজেক্টিভ কোরিলেটিভ, অর্থাৎ বস্তুগত পারস্পরিক সম্পর্ক যে ব্যাপারটা থাকবে, অবজেক্টিভ কোরিলেটিভ, হুইচ হি ইন্ট্রোডিউস ইন হিজ এসে হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস। তার একটা এসে আছে হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেম, তার মধ্যেও তিনি এইসব কথা বলছে, ইম্পার্সোনাল থিওরির কথা নিয়ে এসছেন। যাই হোক,
দ্য অবজেক্টিভ কোরিলেটিভ, যেটা বস্তুগত পারস্পরিক সম্পর্ক, ব্যক্তিগত নয়, বস্তুগত, refers to a set of objects, events or situation and evoke a particular emotion in the reader. এমনভাবেই লেখা হবে অবজেক্টিভ বিষয়, কোনো ঘটনা বা সিচুয়েশনের উপর, সেটা নিজের পার্সোনাল বিষয়কে দেখাচ্ছে এমন কিছু নয়, এবং পার্টিকুলার ইমোশন এমনভাবে থাকবে লেখালেখির মধ্যে যেমন পাঠকের মনকে ক্যাপচার করা যায়। এ পোয়েট অ্যাভয়েডস দ্য ট্রেন্ড টু মেক পোয়েম সাবজেক্টিভ অর অটোবায়োগ্রাফিক্যাল। তিনি বলছেন অবশ্যই একজন কবি তার কবিতাকে সাবজেক্টিভ করে তুলবে, কিংবা অটোবায়োগ্রাফিক্যাল, আত্মজীবনীমূলক কিছু লিখছি, বোঝা যাচ্ছে পাঠক বুঝবে, এমনটি চলবে না। ইন দ্য ইমপ্লিকেশন অফ দ্য পোয়েটস ক্রিয়েটিভ প্রসেস, এভাবেই ক্রিয়েটিভ প্রসেস থাকবে। এলিয়ট বলতে চেয়েছেন দ্য আর্টিস্টিক কনভেনশন অফ পাস্ট বিকামস দ্য পোয়েটস ইন্টু এ নিউ ফ্রেমওয়ার্ক। অতীতের যে পরম্পরা, যে ট্র্যাডিশন আছে, সেটা নিউ ফ্রেমওয়ার্কের মধ্যে আসতে পারে, কিন্তু ব্যক্তিগত কিছু নয়। দ্য ক্রিয়েটিভ যে প্রসেস, শৈল্পিক যে পদ্ধতি, ইজ ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইম্পার্সোনাল হবে, ট্যালেন্টেড বিষয় হবে, বুদ্ধিদীপ্ত হবে, ইম্পার্সোনাল তো হবেই। হুইচ অফার্স এক্সটাসি ইন্টু পোয়েমস অর আর্ট। ইম্পার্সোনাল হলেই একটা এক্সটাসি, একটা চরম আনন্দ শিল্প থেকে পাওয়া যাবে। এলিয়টস থিওরি indicates that poetry is not merely a vehicle for poet's personal expression. নিজের কবির যে পার্সোনাল এক্সপ্রেশন, তার বাহক নয় এই কবিতা, ব্যক্তিগত কথা লিখে দিব এটাও নয়, বাট এ ওয়ে টু এনগেজ উইথ লিটারেরি ট্রেডিশন অ্যান্ড হিস্ট্রি। লিটারেরি ট্রেডিশনকে ফলো করতে হবে, লিটারেরি হিস্ট্রিটাকেও ফলো করতে হবে। Eliot's impersonal theory had deep impact of modernist literature. আধুনিক যে লিটারেচারের মধ্যে তার প্রভাব রয়েছে, ইনফ্লুয়েন্সিং নট অনলি পোয়েটস বাট অলসো দ্য রাইটার্স। শুধু কবিদের কথা বলছেন তাই না, রাইটার্সদের কথাও বলেছেন। হি এনকারেজেস দ্য পোয়েটস টু ডেভেলপ এ মোর ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ টু রাইটিং। লেখালেখির ক্ষেত্রে যথেষ্ট ইন্টেলেকচুয়াল হতে হবে, জ্ঞানদীপ্ত হতে হবে। ইন হিজ এসে মেটাফিজিক্যাল পোয়েটস, এটাও একটা এসে তার, দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। এখানে এলিয়ট বলতে চেয়েছেন পোয়েট শুড অ্যাভয়েড কনফেশনাল পোয়েট্রি। স্বীকারোক্তি করছি কবিতায়, তার মানে অটোবায়োগ্রাফিক্যাল, তার মানে পার্সোনাল, এসব চলবে না, ইম্পার্সোনাল হতে হবে। ইম্পার্সোনাল ট্যালেন্ট, এই যে কনসেপ্টটা, এটা একটা ক্রিটিক্যাল বিষয় রয়েছে, পোয়েটিক ফিলোসফি এর মধ্যে ঘিরে রয়েছে, এবং কবির যে ভূমিকা, তার যে নেচার অফ আর্টিস্টিক ক্রিয়েশন, রিলেশনশিপ বিটুইন দ্য পোয়েট অ্যান্ড পোয়েম, এর মধ্যে ঘিরে রয়েছে ইম্পার্সোনাল ট্যালেন্ট। তাহলে এলিয়ট এমফেসিস জোর দিয়েছেন দ্য ইম্পর্টেন্স অফ ক্রাফটম্যানশিপ, শৈল্পিকতার দিকে তিনি জোর দিয়েছেন, অ্যান্ড অবজেক্টিভিটির দিকে দিয়েছেন ইন ক্রিয়েটিং পোয়েট্রি। সাবজেক্টিভিটি নয়, অবজেক্টিভিটির দিকে। হি ইউজেস দ্য মেটাফোর, অনেক মেটাফোর তিনি ইউজ করেছেন, কঠিন মেটাফোরও ইউজ করেছেন, বোঝা খুব মুশকিল। তবে অনেক সময় দেখা গেছে খুব সিম্পল বিষয়কে নিয়ে তিনি একটা সুন্দর এবং তথাকথিত কঠিন মেটাফোর তিনি ব্যবহার করেছেন, অর্থাৎ সাধারণের মাথার উপর দিয়ে যায় এমন চিন্তা ভাবনা তিনি করেছেন। যাই হোক, এখানে তিনি আরেকটা কথা বলেছেন, যদি
পার্সোনাল বিষয়, অটোবায়োগ্রাফিক্যাল বিষয় কবিতায় লেখা হয়, তাহলে কবিতার যে মিনিং, দ্য রেজাল্ট বিকামস শ্যালো, একদম হালকা হয়ে যায়, এই কথা বলছেন। কিন্তু বলছেন একজন কবি তখনই তিনি সাকসেস হবেন যখন তার পার্সোনাল আইডেন্টিটিকে ছেড়ে দেবেন, এবং পার্সোনাল আইডেন্টিটিকে যখন ছেড়ে দিবেন তখন দ্য ওয়ার্ক বিকামস রিচার, তখন তার লেখাটা যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। তাহলে ইলিয়টস দ্য কনসেপ্ট অফ দ্য হিস্ট্রিক্যাল সেন্স যে বলা হয়, এটা একটা ক্রুশিয়াল অ্যাসপেক্ট অফ লিটারি থিওরি। হিস্ট্রিক্যাল সেন্স ইনভলভস দ্য ক্রেডিট অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট। বর্তমানের সাথে অতীতের সঙ্গে যে একটা রিলেশনশিপ গড়ে তুলতে হবে, অর্থাৎ হিস্ট্রিক্যাল সেন্স এখানে রয়েছে, তাকে থাকতে হবে লেখকের বা কবির। হিস্ট্রিক্যাল সেন্স এর দ্বারা কি হয়, রিকোয়ার্স এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্কস অফ দ্য গ্রেট রাইটার্স অ্যান্ড কেম বিফোর। হিস্ট্রিক্যাল সেন্স যাদের রয়েছে, যে ধরনের কবি লেখকের, তার লেখা পড়লেই বোঝা যাবে যে এই কবি বা এই লেখকের কি আছে, অতীতের সাথে লিটারেরি বিষয়ের সাথে একটা সংযুক্ত রয়েছে। যাই হোক, তাহলে এলিয়ট কি করছেন, ট্রু ক্রিয়েটিভিটি ইনভলভস হারমোনিয়াস ইন্টারেকশন উইথ ট্রেডিশন। প্রকৃত ক্রিয়েটিভিটি তাই হবে যেমন একটা হারমোনিয়াস ব্যাপার থাকবে, ইন্টারেকশন থাকবে ট্রেডিশনের সাথে, পুরনো জিনিসের সাথে। আর এ রাইটার উইথ এ ডেভেলপড হিস্ট্রিক্যাল সেন্স, তো তার থাকতেই হবে পাস্ট বিষয়ে, আর সেই পাস্টটা ট্রান্সফর্ম করবে প্রেজেন্টের দিকে। দ্য পাস্ট শুড নট বি ভিউড অ্যাজ সামথিং স্ট্যাটিক। পাস্ট বলতেই কিছু স্ট্যাটিক, মন্থর, গতি নেই, এমন ভাবলে চলবে না। সামথিং অ্যালাইভ। পাস্ট পরম্পরার বিষয়, ট্রেডিশনের যে বিষয়টা, সেটাও প্রাণবন্ত, তার মধ্যে প্রাণ আছে, সেই প্রাণের সাথে জুড়ে দিতে হবে আধুনিক বিষয়, তাহলে আধুনিক লেখাটা যথেষ্ট প্রাণবন্ত হবে। তাহলে এলিয়ট যে হিস্ট্রিক্যাল সেন্স, এটা চ্যালেঞ্জেস করেছে রোমান্টিক নোশন অফ দ্য পোয়েট। এটা যেন যারা রোমান্টিক কবিতা লেখেন তাদের চিন্তাভাবনার সঙ্গে, তারা অনেক সময় যে ট্রেডিশন বিষয়টাকে ফলো না করে ইচ্ছা মতন চিন্তা, কল্পনা, চিত্র অঙ্কন করতে শুরু করে দিতেন, এরকম একটা বিষয় রয়েছে। যাই হোক, তাহলে দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ইজ লিঙ্ক টু দ্য কালেকটিভ ট্যালেন্ট। ব্যক্তিগত যে ট্যালেন্ট, প্রতিভা, সেটাই জুড়ে যাবে, কালেকটিভ ট্যালেন্ট হবে যখন অতীতের সাথে, অতীত কবিদের সাথে, লেখকের সাথে বা তাদের লেখার সাথে জুড়ে যাবে, তাহলে অনেকের সাথেই জুড়ে যাবে। এটা হলো বড় কথা। তাহলে হিস্ট্রিক্যাল সেন্স ইজ নট অ্যাবাউট মিয়ার নস্টালজিয়া। এটা এমন সাধারণ একটা নস্টালজিয়া ব্যাপার নয়, অ্যাডমিরেশন ব্যাপার নয় যে অতীতকে প্রশংসা করতে হবে বা একটা নস্টালজিক ব্যাপার থাকবে, একটা স্মৃতি, একটা চিন্তা ভাবনা থাকবে, তা নয়। অতীতের সাথে সম্পর্ক থাকলে একাধিক লেখক, কবির সাথে রিলেটেড হবে বর্তমান, সেই জন্য অতীত বা ট্রেডিশন তার সাথে জুড়ে থাকতে হবে, তাহলে মিনিংফুল আর্টিস্টিক কন্ট্রিবিউশন হবে, মিনিংফুল আর্টিস্টিক কন্ট্রিবিউশন হবে। তাহলে হিস্ট্রিক্যাল সেন্স হলো দ্য সেন্স অ্যান্ড অ্যাক্টিভ এনগেজমেন্ট ফর দ্য প্রেজেন্ট। বর্তমানের জন্য যদি আমি বর্তমানকে যদি আমি অ্যাক্টিভ করতে চাই, তাহলে পাস্ট যে হিস্ট্রিক্যাল সেন্স, তার সাথে একটা রিলেশন থাকবে। এভাবেই thus the poets and the writers ensure that, তারা এনশিওর করবে, their works are both connected to the tradition and something new. লেখক, কবি, তারা ট্রেডিশনের সাথে, পুরনো সঙ্গে কি হবে, সামথিং নিউ, তার সঙ্গে যুক্ত করে দিবে।
এলিয়টস এসে হেল্প এনরিচ লিটারেচার, সাহিত্যকে অনেক উন্নত করেছে, কালচারকে উন্নত করেছে, লিটারেরি ফিলোসফিকে উন্নতি করেছে, স্বাভাবিক। এখানে তার একটা বিশেষ কথা রয়েছে, যেমন নো পোয়েট, নো আর্টিস্ট অফ এনি আর্ট, কোনো কবি, কোনো আর্টিস্ট হ্যাজ হিজ কমপ্লিট মিনিং অ্যালোন, একা একই কখনো সে পূর্ণতা পেতে পারে না, বা যা কিছু লিখতে চাচ্ছে বা অঙ্কন করতে চাচ্ছে সেটা কমপ্লিট করা সম্ভব নয়। হিজ সিগনিফিকেন্স, হিজ অ্যাপ্রিসিয়েশন is the appreciation of his relation to the dead poets and artists. ওই পুরনো ট্র্যাডিশন, তাদের পরম্পরাটাকে ধরে রাখতে হবে। ইউ ক্যান নট ভ্যালু হিম অ্যালোন, ইউ ক্যান নট ভ্যালু হিম, এককভাবে যদি কোনো কবি মূল্য দিতে চায় সেটাও সম্ভব নয়। একাধিক কবি, একাধিক লেখক এটা মূল্যায়ন করবে, অতীতকে, ট্রেডিশনকে, তাহলেই বর্তমানটা চলে আসবে। যাই হোক, এবার বলা হয়েছে যে দ্য পাস্ট শুড বি অল্টার্ড বাই দ্য প্রেজেন্ট। হ্যাঁ, অতীতকে পরিবর্তন করা যাবে বর্তমানের দ্বারা, অ্যাজ মাচ অ্যাজ দ্য প্রেজেন্ট ইজ ডাইরেক্টেড বাই দ্য পাস্ট। বর্তমানকে পরিবর্তন যতটা করার মতন যেন অনুমতি দিবে, বর্তমানকে পরিবর্তন করার যতটা অনুমতি দিবে ওই অতীত, ওই পাস্ট, ওই ট্রেডিশন, ততটাই সম্ভব। ইচ্ছা হলো আমার মন মতো লিখে দিলাম, অতীতে এই স্টাইল ছিল সেটাকে চেঞ্জ করে নতুন করছি, তা নয়। খুব সাংঘাতিক কথা। অতীত যদি পারমিশন দেয় তাহলেই বর্তমানকে চেঞ্জ করা সম্ভব। সাংঘাতিক কথা। যাই হোক, নেক্সট বললেন দ্য পোয়েট মাস্ট বিকাম মোর অ্যান্ড মোর ইম্পার্সোনাল। যতটা সম্ভব একজন কবি মোর অ্যান্ড মোর ইম্পার্সোনাল হতে হবে, নৈব্যক্তিক হতে হবে, ব্যক্তিগত কিছু চলবে না। যাই হোক, এভাবেই টি.এস. এলিয়ট introduced innovative concept through his poetry, essays, criticism. তার যে কনসেপ্ট, তার মধ্যে অবজেক্টিভ কোরিলেটিভ ব্যাপারটা রয়েছে, ইম্পার্সোনালিটি ব্যাপারটা রয়েছে, ট্রেডিশনের ব্যাপারটা রয়েছে, ফ্র্যাগমেন্টেশনের রয়েছে, মিথ ব্যাপারটা রয়েছে, স্পিরিচুয়ালিটির ব্যাপার রয়েছে, এবং এই সব জুড়েই মডার্নিটির মধ্যে আসা যাবে। তাহলে তিনি 20th সেঞ্চুরি লিটারেচারের এই মডার্নিস্ট মুভমেন্টের একজন বিশেষ কবি। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল টি.এস. এলিয়ট এবং তার ইম্পার্সোনাল থিওরি, রোল অফ ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, হিস্ট্রিক্যাল সেন্স নিয়ে। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।